আহত সহযোদ্ধাদের দেখতে গাজীপুরে সার্জিস হাসনাত। চলছে ছাত্রদের বিক্ষোভ, জড়িতদের বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ। সুপারিশমালা পাঠানো হবে রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধীদের কাছে। রাজধানীতে বাস পোড়ানোর অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে করা ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল হাইকোর্ট। এবং বিপিএল এর ইতিহাসে নতুন বিজয়ের উপাখ্যান লিখল ফরচুন বরিশাল। চিটাগংকে উড়িয়ে দিয়ে সেরাদের সেরা তামিম বাহিনী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত সহযোদ্ধাদের দেখতে গাজীপুরে হাসপাতালে ছুটে গেছেন কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও অন্যতম নেতা সার্জিস আলম। ভোরে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে যান তারা, সেখানে আহতদের খোঁজ খবর নেন। এদিকে গতরাতে হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের এলাকায় স্থানীয়দের হামলায় 14 শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত 5 জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে। সেখানে আহতদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি শিক্ষার্থীদের ওপরে হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন। দর্শক, এবার জানাবো গাজীপুরের বর্তমান পরিস্থিতি। সদর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, গতরাতে হামলার ঘটনার প্রতিবাদে বৈষম্য বিরোধীর বিক্ষোভ তা চলছে। সার্জিস হাসনাত আহতদের দেখতেও ছুটে গেছেন, তো সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি কি, সেখানকার কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ব্যানারে কিন্তু এখানে যে গাজীপুরের শহরের রাজবাড়ী মাঠ, এই রাজবাড়ী মাঠে কিন্তু বিক্ষোভ সমাবেশ এখনো চলছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এইখানে যারা সচেতন নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী যারা আছে তারা কিন্তু এক কথা এনটি আওয়ামী লীগ যারা আছে তারা সকলে কিন্তু একটা প্ল্যাটফর্মে চলে এসেছে। একটা প্ল্যাটফর্ম এসে এই মুহূর্তে কিন্তু এখানে এই বিক্ষোভ সমাবেশে কিন্তু তারা বক্তব্য রাখছেন। আমি কথা বলেছি আমি আমি কথা বলেছিলাম যে গাজীপুরের যে মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার রিয়াজউদ্দিন, তিনি আমাকে যেমনটা বলেছিলেন যে গতকালকের যেই ঘটনা ঘটেছে, এই ঘটনার কিন্তু এই 18 জনকে কিন্তু তারা আটক করেছে, ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। তো এই মুহূর্তে কিন্তু রাজবাড়ী মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু বক্তব্য দিচ্ছেন, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো আমি কথা বলেছিলাম যে গাজীপুরের জেলা প্রশাসক নাসবিসা আরিফিনের সাথে তিনি হাসপাতালে কিন্তু আহতদের দেখতে ছুটে গিয়েছেন সকালবেলায়। আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল মধ্যরাতেই কিন্তু কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ তারা কিন্তু গাজীপুরে এসে আহতদের দেখে গেছেন এবং তারা কিন্তু এইখান থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন যে গত 24 ঘন্টার ভিতরে যদি তাদেরকে আইনের আওতায় না হয় এবং সুবিচারের ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু তাদের বৃহত্তর কর্মসূচি তারা দিবে, এমনটা কিন্তু জানিয়েছেন। তো আমি আসলে এই মুহূর্তে রাজবাড়ী মাঠ থেকে কিন্তু আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি যে এইখানে কিন্তু হাজার হাজার নেতা কর্মীরা কিন্তু জড়ো হয়েছে তাদের এই আন্দোলনে। তো আমি সর্বশেষ আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু গাজীপুরের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যেটা ডুয়েট থেকে কিন্তু একটি মিছিল কিন্তু তারা রাজবাড়ী মাঠের দিকে আসতেছিল, সেই মিছিলেও কিন্তু কতিপয় আওয়ামী দোসররা কিন্তু হামলা করেছে, এমনটা কিন্তু ছাত্র সমন্বয়করা জানিয়েছেন আমাদেরকে। তো আসলে এই ছিল গাজীপুরের রাজবাড়ী ময়দান থেকে সবশেষ খবর। সোনিয়া। আতিক, আপনাকে ধন্যবাদ।
ছাত্র জনতার বিপ্লবের মুখে গত বছরের 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাষ্ট্র সংস্কারে গঠন করা হয় 6টি সংস্কার কমিশন। এই কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন আজ প্রকাশ করা হবে। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠানো হবে। এরপর রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতাক্রমে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি সময় হবে। অন্তর্বর্তী সরকার গঠনের 1 মাস 3 দিনের মাথায় গত 11 সেপ্টেম্বর বহুল আলোচিত গুরুত্বপূর্ণ 6টি খাত সংস্কারের কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। 2015 সালে রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় বাস পোড়ানোর অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা 8 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি পৃথকভাবে এসব রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে গত বছরের 30 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল মঞ্জুর করে রায় দিয়েছিলেন। রায়ে মামলাগুলো বাতিল করা হয়। নওগাঁয় মান্দা উপজেলার পরানপুর ও ইউনিয়নের শিব নদীর ওপর নির্মিত সেতুটির বেশিরভাগ অংশই ভেঙে গেছে। বাকিটা মাঝ নদীতে দাঁড়িয়ে আছে প্রায় 19 বছর ধরে। এ কারণে বাঁশ ও কাঠ দিয়ে বানানো সেতু দিয়ে যাতায়াত করছে 10 গ্রামের মানুষ। এ অবস্থায় দ্রুত সেতু নির্মাণের দাবি ভুক্তভোগীদের। হাবিবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিক। নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব ও বানেশ্বর শিব নদীর ওপর 2000 সালে সেতুটি নির্মাণ করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সেতুটি দিয়ে 10 গ্রামের প্রায় 50,000 মানুষ যাতায়াত করত। কিন্তু সেতুর অধিকাংশ ভেঙে মাঝের অংশটা এভাবে দাঁড়িয়ে আছে 19 বছর ধরে। বর্তমানে সেতুটি দিয়ে কোনো যান চলাচল করে না। ফলে এলাকাবাসী সেতু নির্মাণের দাবি জানালেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি 19 বছরেও। চলাচলের ক্ষেত্রে সুবিধার্থেই এলাকার লোকজন এভাবে একটা উদ্যোগ নিয়ে এই বৃষ্টি তৈরি করছে। তারা যদি সরকার থেকে কিছু সহযোগিতা করে তাহলে আমাদের গ্রামের এই গ্রামের ওই পারের গ্রামের যাতায়াতের অনেক সুবিধা হয়। বাঁশ ও কাঠের তৈরি সেতুতে যেতে খুব ভয় লাগে জানিয়ে শিক্ষার্থীরা দাবি জানান যেন দ্রুত সেতুটি ভাঙা অংশ নির্মাণ করা হয়। ভয় হয় যদি আমরা ভেঙে পড়ে যাই, বৃষ্টির সময় ব্রিজ দিয়ে আসতে পারি না, এই ব্রিজ দ্রুত গতিতে পাকা হওয়া দরকার। স্থানীয় এই শিক্ষকের চাওয়া কোমলমতি শিক্ষার্থী ও এলাকার জনসাধারণের জন্য সরকার সেতুটির নির্মাণে দ্রুত পদক্ষেপ নিবে। এই ব্রিজটি অনেক দিন থেকেই সংস্কার হয় নাই। কিছু সংস্কারের কাজ অতি দ্রুত প্রয়োজন, কারণ আমাদের শিশুরা ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়ার জন্য আসে। সেতুটির কারণে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ব্রিজ তো মূলত আসলে পানি উন্নয়ন বোর্ড কিংবা আমাদের এলজিইডি করে থাকে, তো নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আমি এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করব। যাতায়াতের জন্য সেতু ভাঙা অংশ দ্রুত নির্মাণ করে দেবে কর্তৃপক্ষ, এমন চাওয়া স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নানা আলোচনা সমালোচনার রেকর্ডের জন্ম দিয়ে শেষ হলো এবারের বিপিএল। 7টি দলের 40 ব্যাপী এই সহযোগিতায় টানা দ্বিতীয় শিরোপা পেয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। চিটাগং কিংসের বিপক্ষে এবার বিপিএল ফাইনালে ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ 196 রানের লক্ষ্য পেরিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। শুরু থেকে শেষ পর্যন্ত কেমন ছিল পুরো আসরটি, তারই ফ্ল্যাশব্যাক জানাচ্ছেন কাজী পাপ্পু। বিপিএলের শুরুটা হয় মিউজিক ফেস্টের মাধ্যমে। সুরের মূর্ছনায় ভক্তদের মাতিয়ে রাখেন পাকিস্তানি গায়ক রাহাত ফাতে আলী খান। তার সঙ্গে উদ্বোধনী মঞ্চে গান পরিবেশন করেন দেশসেরা গায়করাও। দারুণ জমে ওঠে বিপিএল এর ব্যাট বলের লড়াই। রংপুর রাইডার্স এবারের আসরে অসাধারণ ফর্মে ছিল। তারা প্রথম 8 ম্যাচের সবগুলোতে জিতে তাক লাগিয়ে দেয় সবাইকে। তবে শুরুর ফর্মটা ধরে রাখতে পারেনি তারা। শেষ 5 ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে চতুর্থ হয়ে ফিরতে হয় তাদের। এবারের আসরে 8 ব্যাটসম্যান পেয়েছেন সেঞ্চুরির দেখা। তাদের মধ্যে ঢাকা ক্যাপিটালসের লিটন দাস, তানজিদ তামিম ও থিসারা পেরেরা, খুলনা টাইগার্সের নাইম শেখ ও দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয়, আছেন চিটাগং কিংসের উসমান খান ও গ্রাহাম ক্লার্কের পাশাপাশি রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস।
4 ছক্কার ফুলঝুরি ছুটেছে এবারের বিপিএলে। 1168 চারের বিপক্ষে 6 হয়েছে 715টি। সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন তানজিদ তামিম 36টি ও সর্বোচ্চ 51টি এসেছে তামিমের ব্যাট থেকে। সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে মোট 31টি ছক্কা হয়েছে। বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ 6-এর রেকর্ডের ইতিহাস রচিত হয় এই আসরে। এবারে আসর দেখেছে বিপিএল ইতিহাসে দলীয় সর্বোচ্চ স্কোর। দুর্বার রাজশাহীর বিপক্ষে 254 রান করেছিল ঢাকা ক্যাপিটালস। প্রাপ্তির মাঝে কয়েকটা ঘটনা জন্ম দিয়েছে বিতর্কের। অস্বাভাবিক সংখ্যক হোয়াইট বল ও নির্দিষ্ট ওভারে নির্দিষ্ট রান আসার ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ অ্যান্টি করাপশন ইউনিট 8 ম্যাচের উপর তদন্ত করছে। সেই সাথে দুর্বার রাজশাহীর মালিকানা দল নিয়ে শুরু থেকেই নানা অভিযোগ ছিল। শুরুতে ফ্র্যাঞ্চাইজি ফি জমা না দেওয়ার জটিলতা, এরপর খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া থাকা নিয়ে সৃষ্টি হয় বিতর্ক। টিকিট নিয়ে হট্টগোল হয়েছে নিয়মিত। ভাঙা হয় স্টেডিয়ামের মেইন গেট ও আগুন দেয়া হয় টিকিট বুথেও। কাজী পাপ্পু, মোহনা সংবাদ। মাদারীপুর শহরের তরমুরগ্রিয়া এলাকায় কুমার নদে গোসল করতে নেমে 3 দিন নিখোঁজ থাকার পর ভাই বোনের মরদেহ উদ্ধার গেছে। স্থানীয় লোকজন জানান, ভোরে মৃতদেহগুলো পানিতে ভেসে উঠতে দেখা যায়। পরে উদ্ধার করা হয় তাদের মরদেহ। নিহতরা হলেন বরিশাল জেলার গৌরনদী উপজেলার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার ও ছেলে মিরাজ মাতুব্বর। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সেচ সুবিধা না পাওয়ার চাঁদপুরে ব্যাহত হচ্ছে চাষাবাদ। বেশিরভাগ জমি বোরো চাষের জন্য প্রস্তুত করা হলেও পানি সংকটে চারা রোপণ করতে পারছে না কৃষক। কৃষি অধিদপ্তর বলছে, নির্ধারিত সময়ে চারা রোপণ না করা হলে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। মোহাম্মদ ফাহাদ ও রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। সেচ সুবিধা নিশ্চিতে 1987-88 অর্থ বছরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নির্মাণ করা হয় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প। একটি পৌরসভা ও 14টি ইউনিয়নের 13,602 হেক্টর জমি রয়েছে প্রকল্পের আওতায়। চলতি বছর বোরো চাষের জন্য জমি প্রস্তুত করেছেন কৃষকরা, কিন্তু পানির অভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ। চারা রোপণের উপযুক্ত সময় পেরিয়ে যাচ্ছে, তাই অতিরিক্ত খরচে পানি সংগ্রহে শ্যালো মেশিন ব্যবহার করছেন অনেকে। এতেও কাটছে না তাদের পানি সংকট। ফসল আবাদের সময় নষ্ট ও অতিরিক্ত টাকা খরচ হয় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। শ্যালো মেশিনে পানি পাইতে করতে আছে যে অবদার পানি পাইতে তো অর্গান পানি তো কথা হলো জানুয়ারি মাসে দেওয়ার কথা। জানুয়ারি মাস শেষ হয়ে গেল। মাঠের ভিতরে দরকারি জমি আছে, মানে বয়স সারা 2.5 মাস হয়েছে, মানে সারা লাগাইতে পারি না। ক্যানেল গুলা এখনো সংস্কার হচ্ছে না, আমরা পানি পাচ্ছি না। প্রজেক্টে পানি আসার কথা আরো আগে আসে নাই। খালে পানি নেই, ডিপ দা আমরা সেলুদা পানি দেওয়া দান করি, এতে আমাদের কোনো ফর্ত হয় না। কৃষি অধিদপ্তর কর্তৃপক্ষ বলছেন, সঠিক সময়ে চারা রোপণ করতে না পারলে লক্ষ্যমাত্রা অর্জন সহ কৃষকের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই কৃষক 505 হেক্টর বীজতলা তৈরি করে ফেলেছে। যদি সঠিক সময়ে সঠিক বয়সে চারা রোপণ করা না হয়, তাহলে উৎপাদন এবং লক্ষ্যমাত্রা ব্যাহত হবে বলে আমরা আশঙ্কা করছি। কর্তৃপক্ষ বলছে, স্থানীয় কৃষক প্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং কৃষি অধিদপ্তরের সাথে সমন্বয় করে পানি সরবরাহ করা হচ্ছে। উপজেলা প্রশাসন, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আমাদের 30টি পানি ব্যবস্থাপনা সমিতি, তাদের সঙ্গে আলোচনা করে আমরা পানি উদ্বোধন করেছি। চলতি মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,984 হেক্টর জমি। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 43,146 টন। বুশরাত জাহান, মোহনা সংবাদ। বাজারে সয়াবিন তেলের দাম ঊর্ধ্বমুখী হয় বিকল্প হিসেবে প্রতি বছরই বাড়ছে সরিষার তেলের চাষ। খরচের চেয়ে লাভও বেশি, তাই তো স্বল্পকালীন ফসল হিসেবে সরিষা চাষে আগ্রহী হচ্ছে চাষিরা। কৃষি বিভাগও সহযোগিতা করছে আগ্রহীদের। বিস্তারিত জানাচ্ছেন বুশরাত জাহান। সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে আগের চেয়ে সরিষা তেলের চাহিদা বেড়েছে, তাই বেড়েছে সরিষা চাষও। বিলের পাশাপাশি সড়কের দুই পাশে এবং বাড়ির আশেপাশেও ইদানিং সরিষা আবাদ করছে কৃষকরা। পুষ্টিগুণ সমৃদ্ধ সরিষা তেলের রয়েছে একাধিক ব্যবহার, আর স্বল্পকালীন ফসল হিসাবে কৃষকের কাছে আলাদা কদর আছে সরিষার। এছাড়া দাম বেশি পেয়ে সরিষা চাষে খুশি কৃষকেরা। আবহাওয়া যদি এইভাবে সুস্থ থাকে, তাহলে আল্লাহ দিলে ফলাফল খুব ভালো হবে। এক্সট্রা টাইমই এই ফসলটা পাই। আমাকে আছে
কার্তিক মাসে ধান কাটা শেষ হয়ে যায়, অগ্রহায়ণ পৌষ এই 2 মাস 10 দিনে চাষটা হয়ে যায়। সরিষার তেল সয়াবিন তেলের পাশাপাশি সরিষার তেল আমার কাছে নিয়মিতই অনেকে নিচ্ছে। লক্ষ্যমাত্রার চেয়ে সরিষা আবাদ এবছর বেশি হয়েছে। সরিষা স্বল্প জীবনকালীন ফসল হওয়ায় একই মৌসুমে কৃষকরা বোরো ধানও চাষ করতে পারবে। সরিষা আবাদ হয়েছে 13,350 হেক্টর এবং এটা গত বছর ছিল 12,888 হেক্টর। গতবারের তুলনায় এবছর বেশি আবাদ হয়েছে। এই সরিষাটা স্বল্প জীবনকাল সম্পন্ন ফসল হয়। এই সরিষা আবাদ করে এর পরবর্তীতে কৃষকরা বোরো ধান আবাদ করতে পারে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যাপক হারে সরিষা চাষাবাদ করে সফলতা পাচ্ছে কৃষকরা। তবে পানির অভাবে অনেকেই সরিষা চাষ করতে পারেনি। ঝড় বৃষ্টির চাপ বেশি না থাকে, পরিবেশ ঠিক থাকে, তাহলে ভালো ফলন হবে। গত বছর করছিলাম এখানে অনেক সরিষা চাষ, ইনশাল্লাহ এবছরও করছি, আশা করি এখানে ভালো ফলন হবে। দিন দিন সরিষা চাষাবাদ বাড়ছে জানিয়ে এই কৃষি কর্মকর্তা বলেন, সার বীজ ও পানির সরবরাহ সহ যে কোনো সমস্যায় সরকারিভাবে সহায়তা করা হবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিভিন্ন সরা খালগুলিকে খননের জন্য চেষ্টা করতেছে। যদি এই খাল খননগুলি হয় তাহলে সরিষার আবাদ বৃদ্ধি পাবে এবং সীতাকুণ্ডে সরিষায় ভরপুর হয়ে যাবে। সরিষা চাষাবাদে প্রশিক্ষণের ব্যবস্থা সহ অনুদান পেলে দেশের সরিষা চাষ ব্যাপক হারে বাড়বে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা 3 জনকে আজ মুক্তি দেবে হামাস। সংগঠনটি জানিয়েছে 183 জন ফিলিস্তিনিকেও আজ মুক্তি দেওয়া হবে। এদিকে ব্রাজিলের সাও পাওলোর একটি সড়কে ছোট বিমান আছড়ে পড়ে 2 জন নিহত হয়েছেন। আর যুক্তরাষ্ট্রের আলাস্কায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন চালক সহ 10 আরোহী। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপের 5ম দফায় আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা আরও 183 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। হামাসের পক্ষ থেকে এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে মুক্তি পেতে যাওয়া 3 জনের নাম। 19 জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত 18 জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের পক্ষ থেকেও 383 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করা হয়। এদিকে ব্রাজিলের সাও পাওলোর একটি সড়কে আছড়ে পড়ে ছোট একটি বিমান। আছড়ে পড়ার পর বিমানটি একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। মিলিটারি পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পরপর বিমানের ভেতর থাকা 2 জন পুড়ে নিহত হন। আহতের সংখ্যা 6। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা পাইলট সহ 10 আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার মাঝ আকাশে নিখোঁজের একদিন পর বিধ্বস্ত বিমানটি উদ্ধারের কথা জানায় মার্কিন কোস্টগার্ড। এর আগে গত 29 জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক চপার হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে পোটোম্যাক নদীতে ডুবে যায় একটি যাত্রীবাহী বিমান। এ ঘটনায় চালক এবং 68 জন যাত্রীর সবাই নিহত হন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। 32 বছর পর দিল্লির বিধানসভা ভোটে জয় সুবাতাস পাচ্ছে বিজেপি। 1993 সালে দিল্লির বিধানসভা ভোটে সর্বশেষ জয় পেয়েছিল বিজেপি। চলতি 2025 সালে ফের ভারতের রাজধানী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্রশাসিত অঞ্চলে জয়ের আভাস পাচ্ছে দলটি। গত 5 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোট গ্রহণ হয়। আজ তার চূড়ান্ত ফলাফল ঘোষণা করার কথা নির্বাচন কমিশনের। বুথ ফেরত জরিপের ফলাফল প্রায় 41টি আসনে এগিয়ে আছেন বিজেপির প্রার্থীরা। বাকি 29টি আসনের মধ্যে 28টিতে বর্তমান ক্ষমতাসীন আম আদমি পার্টি এবং একটিতে এগিয়ে আছেন কংগ্রেসের প্রার্থী। বিপিএল এর আরও খবর। বিপিএল এর এবারের আসরে মোট 10টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল 2,50,00,000 ও রানার্স আপ দল চিটাগং কিংস পেয়েছে 1,50,00,000 টাকা। তৃতীয় হওয়া খুলনা টাইগার্স 60 ও চতুর্থ দল হিসেবে রংপুর রাইডার্স পেয়েছে 40 লাখ টাকা। এছাড়া ম্যাচ সেরা তামিম ইকবাল পেয়েছেন 5 লাখ টাকা আর টুর্নামেন্ট সেরা মেহেদি হাসান মিরাজ পেয়েছেন 10 লাখ টাকা। 511 রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখ ও 25 উইকেট নেয়া তাসকিন আহমেদ দুজনই পেয়েছেন 5 লাখ টাকা করে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আহত সহযোদ্ধাদের দেখতে গাজীপুরে এসআরজি হাসনাত। চলছে ছাত্রদের বিক্ষোভ, জড়িতদের বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার।
6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ। সুপারিশমালা পাঠানো হবে রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধীদের কাছে। রাজধানীতে বাস পোড়ানোর অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে করা 8 মামলার বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল হাইকোর্ট। এবং বিপিএল এর ইতিহাসে নতুন বিজয়ের উপাখ্যান লিখল ফরচুন বরিশাল। চিটাগং উড়িয়ে দিয়ে সেরাদের সেরা তামিম বাহিনী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।